माननीय प्रधानमंत्री मोदी जी का जोरदार स्वागत। बीजेपी जिंदाबाद, एनडीए जिंदाबाद। ভারতে বিজেপি জোট জয় পেলেও ধাক্কা খেল নরেন্দ্র মোদীর অপ্রতিরোধ্য ইমেজ। নীতিশ নাইডুতে আস্থা রাখার চ্যালেঞ্জ, এক ঝাঁক তারকার জয় উল্লাস উচ্ছ্বাস। লোকসভায় শক্তিশালী বিরোধী দল থাকলে প্রভাব পড়তে পারে বিদেশ নীতিতে। চীন প্রশ্নে অবস্থানের দিকে দৃষ্টি রাখবে ঢাকা, ধারণা বিশ্লেষকদের। কংগ্রেসের ইন্টারেস্টগুলি আছে, বিরোধী দলের ইন্টারেস্টগুলি আছে, সবকটাকে তাদেরকে সমন্বয় করতে হবে। তার মানে এই না যে ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশের জন্য সাবস্ট্যান্সিয়ালি চেঞ্জ হয়ে যাবে। বাজেটে ঘাটতি থাকছে 2.5 লাখ কোটি টাকার বেশি, বাড়বে করের পরিধি। মোবাইল ইন্টারনেট সহ বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে কর। আওয়ামী লীগ গাছ লাগালেও আন্দোলনের নামে বৃক্ষ নিধন করে বিএনপি জামায়াত, বললেন প্রধানমন্ত্রী। সামাজিক বনায়নের সচ্ছলতা বেড়েছে দরিদ্রদের। উপজেলা নির্বাচনে কুমিল্লা সহ দেশের কয়েকটি স্থানে বিশৃঙ্খলা, বেশ কয়েকজন আহত। সিলেটে প্লাবিত কেন্দ্রেই চলছে ভোট। এমপি আনার হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন শিমুল ভূঁইয়া। 12 দিনের হেফাজত শেষে কলকাতা আদালতে হাজির করা হচ্ছে জিহাদকে। হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম কাস্টম হাউসের সেন্ড অফ এজেন্টদের বিক্ষোভ, অবিলম্বে আইন সংশোধনের দাবি। শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শুনছিলেন শিরোনামগুলো। প্রথম শিরোনামে যেমনটি জানালাম, নিজে ভোটে জিতেছেন দল বিজেপি ও সরকার গঠনের পথে, তবুও যেন এবারে নির্বাচনে অনেক কিছুই হারিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 10 বছর একরকম উঠতে থাকা মোদীর লক্ষ্য ছিল 400 আসন। শেষ পর্যন্ত 300 আসনও পার করতে পারেনি তাদের এনডিএ জোট। এবারে নির্বাচনের ফল নিয়ে হয়তো আরও অনেক বিশ্লেষণ হবে এবং সমীকরণও বেরিয়ে আসবে। আপাতত মোদীর সামনে বড় চ্যালেঞ্জ নীতিশ আর নাইডুকে আস্থায় রাখা, তারপর আগের বারের চেয়ে অনেক বেশি শক্তিশালী বিরোধী দলকে সংসদে মোকাবেলা করা। মাননীয় প্রধানমন্ত্রী মোদি জি কা জোরদার। গুজরাটের মুখ্যমন্ত্রী বা ভারতের প্রধানমন্ত্রী সব পদই জয় করেছেন একক সংখ্যাগরিষ্ঠতায়। টানা তৃতীয়বার লোকসভা নির্বাচনেও জয় পেয়েছে বিজেপি। তবুও এবারের জয় অনেকটা হারের কাছাকাছি মোদির জন্য, কারণ এবার আর একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তার দল। এক দশক ধরে ভারতের রাজনীতিতে রাজত্ব করা নরেন্দ্র মোদীর ম্যাজিক এবার যেন ঠিকঠাক কাজ করল না। আব কি বার 400 পার প্রচারণা চালিয়ে 300 আসনও নিতে পারেনি তার নেতৃত্বাধীন জোট। উল্টো গতবারের তুলনায় 63টি আসন হারিয়েছে নিজ দল বিজেপি। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বিজেপির ঘাঁটি হিসেবে বিবেচিত উত্তরপ্রদেশে। ভারতীয় রাজনীতিতে কেন এমন ফিকে হলো গেরুয়া শিবিরের রং? বিশ্লেষকরা মনে করছেন ধর্মীয় রাজনীতির মোড়কে অর্থনৈতিক সব ব্যর্থতা ঢাকতে পারেননি নরেন্দ্র মোদী। বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থ পাচারের মতো সংকট হতাশা তৈরি করেছে ভোটারদের মাঝে। গৌতম আদানি, মুকেশ আম্বানিদের মতো ধনকুবেরদের সাথে ঘনিষ্ঠতা, অন্যদিকে কৃষক আন্দোলন দমনের মতো আচরণ তৈরি করেছে ক্ষোভ। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল, রাম মন্দির নির্মাণের মতো পদক্ষেপ জন্ম দিয়েছে বিতর্কের। বিশেষ করে মুসলিমদের টার্গেট করে মোদী শিবিরের বিভক্তিমূলক প্রচারণা ভালো চোখে দেখেননি অনেকেই। দমন পীড়নের পরও রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী জোটের উত্থানকে দেখা হচ্ছে মোদী সাম্রাজ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে। দুর্বল বিরোধী দল আর কিছু গণমাধ্যমের সুবিধায় নিজের যে ব্র্যান্ডিং তৈরি করেছেন নরেন্দ্র মোদী, এবার যেন কিছুটা ফিকে হলো সেই ইমেজ। ডরথিতা স্ট্রিন, যমুনা নিউজ। ভারতের লোকসভা নির্বাচনে বাজিমাত করেছে অন্তত 1 ডজন তারকা।
সিনেমার রঙিন দুনিয়া থেকে রাজনীতির মাঠে নেমে চমক দেখিয়েছেন কঙ্গনা রানাউত, রচনা ব্যানার্জির মতো অভিনেত্রীরা। নির্বাচনের মাঠে ছক্কা হাঁকিয়েছেন একসময়ের মারকুটে ক্রিকেটার ইউসুফ পাঠানও। অবশ্য তারকাদের এত সাফল্যের ভিড়ে ব্যর্থতার তালিকাতেও নাম লিখিয়েছেন গুটি কয়েকজন। সিনেমার বাইরেও নানা বিতর্কিত কাণ্ডে নাম জড়িয়ে গত কয়েক বছর ধরেই বেশ আলোচনায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আলোচিত এই অভিনেত্রীকে মনোনয়ন দিয়ে নির্বাচনের মাঠে নামায় ক্ষমতাসীন বিজেপি। প্রথমবার ভোটের লড়াইয়ে নেমেই বাজিমাত কঙ্গনার। শোবিজ জগৎ থেকে এখন তিনি ভারতের পার্লামেন্ট সদস্য। ভোটের মাঠে তারকাদের জনপ্রিয়তাকে কাজে লাগাতে কঙ্গনা সহ লোকসভা নির্বাচনে আরও বেশ কয়েকজন তারকাকে প্রার্থী করেছে বিজেপি। এবার টানা তৃতীয় মেয়াদে মাথুরা আসন থেকে বিজেপিকে জয় এনে দিয়েছেন একসময়ের ড্রিম গার্ল খ্যাত হেমা মালিনী। গেরুয়া শিবিরের হয়ে জয় পেয়েছে রবি কিষান, অরুণ গোভিল, মনোজ তিওয়ারির মতো তারকারা। তবে বিজেপির মনোনয়ন পেয়েও ব্যর্থ হয়েছেন ভোজপুরি অভিনেতা নিরাহুয়া ও তেলেগু অভিনেত্রী নবনীত কৌর রানা। পশ্চিমবঙ্গেও বাজিমাত করেছেন তারকা প্রার্থীরা। আসানসোল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে বিজয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা। লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন শতাব্দী রায়, জুন মালিয়া, সায়নী ঘোষরাও। তবে প্রথমবার ভোটের মাঠে নেমেই ছক্কা হাঁকিয়েছেন আলোচিত তৃণমূল প্রার্থী সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। পশ্চিমবঙ্গে একাধিক আসনে লড়াই হয়েছে তারকার সাথে তারকার। ঘাটালে হিরণ ছিলেন বিজেপি প্রার্থী, আর তৃণমূলের হয়ে নির্বাচন করেছেন দেব। হুগলিতে হয়েছে বিজেপির লকেট চ্যাটার্জি ও তৃণমূলের রচনা ব্যানার্জির লড়াই। দুটি আসনেই দাপট দেখিয়েছেন মমতার দলের প্রার্থীরা। এদিকে বিহারের একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চমক দেখাতে ব্যর্থ হয়েছেন ভোজপুরি গায়ক পবন সিং। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারতের এবারের নির্বাচনে জয় পেয়েছেন 15 মুসলিম প্রার্থী। 18তম লোকসভা নির্বাচনে 78 জন অংশ নেন এবং এর আগের নির্বাচনে এই সংখ্যাটি ছিল 115। এবারের নির্বাচনে যারা জয় পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান। বহরমপুর থেকে তিনি হারিয়েছেন কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জনকে। অন্যদিকে জয় পেয়েছেন আলোচিত প্রার্থী আসাদুদ্দিন ওয়াইসি। হায়দ্রাবাদে তিনি হারিয়েছেন বিজেপির নেত্রী মাধবীলতাকে। এছাড়াও লাদাখ, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ থেকেও জয় পেয়েছেন ইমরান মাসুদ, ইকরা চৌধুরী, আফজল আনসারির মতো প্রার্থীরা। অন্যদিকে বিজেপির একমাত্র মুসলিম প্রার্থী ছিলেন আব্দুস সালাম, যদিও কেরালার মাল্লারমপুরম থেকে তিনি হেরেছেন। এদিকে সরকার গঠনের লক্ষ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর সাথে বৈঠকে বসছেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। বুধবার স্থানীয় সময় বিকেলে দিল্লিতে অনুষ্ঠিত হবে এই বৈঠক। জোটের বাকি নেতাদের সাথে সেখানেই অংশ নেবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। বিজেপি জয় পেয়েছে 240 আসনে। ক্ষমতা গঠনের প্রয়োজন ম্যাজিক ফিগার 272 আসন, আর তাই টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাওয়া বিজেপির জোট গঠনের বিকল্প নেই। এনডিএর মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে 292টিতে। ফলে জোট টিকিয়ে রাখতে তোড়জোড় চালাচ্ছে বিজেপির হাইকমান্ড। ভারতে নতুন সরকার গঠনের পর শক্তিশালী বিরোধী দল প্রভাব ফেলতে পারে বিদেশ নীতিতে। যদিও ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্কের মূল অবকাঠামো বদলাবে না, তবে সম্পর্কে দোটা না থাকলেও উভয় দেশকে হাঁটতে হবে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক পন্থায়। বিশ্লেষকরা বলছেন, তিস্তার পানি বন্টন বা সীমান্ত হত্যা বন্ধে তৃতীয় মেয়াদে কি সিদ্ধান্ত নেয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, সেটাই এখন দেখার বিষয়। माननीय प्रधानमंत्री मोदी जी का जोरदार। ভারতের 18তম লোকসভা নির্বাচনে 293 আসনে জয়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়লেও শেষ পর্যন্ত টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। लगातार तीसरी बार সরকার बननी तय है। বুথ ফেরত জরিপকে ভুল প্রমাণিত করে বিরোধী ইন্ডিয়া জোট শক্ত লড়াই করেছে এবারের নির্বাচনে। ফলে শক্তিশালী বিরোধী দল পাচ্ছে পার্লামেন্ট। এমন ফলাফলে বাংলাদেশে কেমন প্রভাব পড়বে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে কূটনৈতিক মহলে। অনেকেই বলছেন, নির্বাচনী ফলাফল যাই হোক না কেন, শক্তিশালী বিরোধী দল প্রভাব ফেলতে পারে বিদেশ নীতিতে। বিজেপির যে একচ্ছত্র পররাষ্ট্রনীতি যেটা ছিল, সেটা আসলে ঠিক এরকমই থাকবে না। কারণ এখানে কংগ্রেসের ইন্টারেস্টগুলি আছে, বিরোধী দলের ইন্টারেস্টগুলি আছে, সবকটাকে তাদেরকে সমন্বয় করতে হবে। তার মানে এই না যে ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশের জন্য
সাবস্ট্যান্সিয়ালি চেঞ্জ হয়ে যাবে। ওরা কতগুলো মূল জায়গার উপরে ভিত্তি করেই কিন্তু ওদের ফরেন পলিসি পারসিউ করছে এবং একটা কন্টিনিউটি আমরা দেখতে পারছি। তো আমার মনে হয় সেটাই কন্টিনিউ করবে, এখানে কোনো মৌলিক পরিবর্তন আসবে না। বাংলাদেশের সাথে সম্পর্কে সীমান্তে হত্যা বন্ধ, তিস্তাসহ অভিন্ন 54টি নদীর পানি বন্টন চুক্তি, ট্রানজিট সহ এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি বাস্তবায়ন ইস্যু হবে আগামী 5 বছরের অগ্রাধিকার। তিস্তা নিয়ে আশাবাদী হবার এই মুহূর্তে খুব একটা সুযোগ নাই। এটার মূল কারণটা হলো যে মমতা ব্যানার্জি যত শক্তিশালীভাবে এবার ফিরে এসছেন, সেই ক্ষেত্রে তার যে দাবি দেওয়া সেটার জায়গাটা আরও সুদৃঢ় হবে এবং কংগ্রেস নিশ্চিতভাবেই মমতা ব্যানার্জির সাথে একটা অ্যালায়েন্সে থাকবে। আমাদের বর্ডারে একটা নীতি থাকা উচিত যে কী ধরনের বর্ডারের আশেপাশে যে জনগণ বাস করে তাদেরকে নিয়েই কিন্তু একটা পলিসি ফর্মুলেট করা উচিত। বিশেষজ্ঞরা মনে করেন ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে একটা এলিফ্যান্ট ইন দ্য রুম ব্যাপার আছে, অর্থাৎ সুসম্পর্ক থাকলেও বিদ্যমান দোটানা, আর সেটা হলো তৃতীয় পক্ষ বা চীন ফ্যাক্টর। চীনকে কেন্দ্র করে তার যে নিরাপত্তা অনিশ্চয়তা সেটা বরাবরই থাকবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অ্যালায়েন্স করে যে ইন্দো প্যাসিফিকের দিকে তাদের নজর দেয়া, সেই ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রাধান্য তাদের মধ্যে থাকবে। তারা সবসময় চাইবে যেন বাংলাদেশ চীনের কাছাকাছি না যাক, কারণ আমরা দেখেছি যে যে সবসময় ভারতে এটা একটা কনস্ট্যান্ট তাদের ফরেন পলিসিতে একটা ফ্যাক্টর থাকেই। এছাড়া অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাও আগামীতে দুই দেশের এজেন্ডায় খুব বড় একটা অংশ জুড়ে থাকবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সরকারের এই মেয়াদের প্রথম বাজেট কাল। আর্থিক টানাপোড়েন কমাতে অভ্যন্তরীণ আয় বাড়ানোই অন্যতম লক্ষ্য, আর তাই করজাল ছড়িয়ে দিতে ব্যস্ত অর্থমন্ত্রী। 350 পণ্যে আর শূন্য শুল্ক থাকছে না, মূলধনী যন্ত্রপাতিতেও কর বসবে। ছোট হচ্ছে কর অব্যাহতির তালিকা এবং বাড়তে পারে এসি, ফ্রিজ, টিউবলাইট, কোমল পানীয়, ইনসুলিন সহ নানা পণ্যের দাম। মোবাইলে কথা বলার ব্যয়ও বাড়াতে চান অর্থমন্ত্রী, আর বিনা প্রশ্নে দেয়া হতে পারে কালো টাকা সাদা করার সুযোগ। করমুক্ত আয়সীমা না বাড়লেও পুঁজিবাজারে বসতে পারে ক্যাপিটাল গেইন ট্যাক্স। বিশ্লেষকরা বলছেন ঢালাও কর হার না বাড়িয়ে ফাঁকি বন্ধ করতে হবে। আর বাকিটা জানাচ্ছেন সহকর্মী রিমন রহমান। বাজেটের জটিল সমীকরণ বোঝেন না মোহাম্মদ বেলাল। প্রতিদিন ডাব বিক্রি করে যা আয় হয় তাই দিয়েই টেনে টুনে চলে সংসার। ব্যবসা পরিচালনা এবং পারিবারিক যোগাযোগ রক্ষায় মোবাইল ফোনে দিনে তাকে কথা বলতে হয় অন্তত 10 থেকে 15 মিনিট। বাজেটে এই কথা বলার উপর বাড়তি শুল্ক বসাতে চান অর্থমন্ত্রী। এতে ব্যয়ের চাপে পড়বেন ফুটপাতের এই ব্যবসায়ী। শুধু কথা বলাতেই নয়, বাজেটে রাজস্ব আয়ের যে পরিকল্পনা তাতে চাপে পড়বে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর বিপুল সংখ্যক মানুষ। সরকার তো ট্যাক্স কমাবে না, ট্যাক্স বাড়লে আরও বাড়াবে, বৃদ্ধি করবে, কিন্তু কমাইবে না। মানে চলাফেরা করবে কেমনে, টাকা পাঠাতে এত খরচা হলে চলবে কেমনে, সব জিনিসের দাম বেশি। অর্থনৈতিক চাপের মধ্যে এসেছে বাজেট, তাই করজাল ছড়িয়ে দিতে চায় জাতীয় রাজস্ব বোর্ড। IMF-এর $470 কোটি ঋণ দেবার শর্ত পরিপালনে কর ব্যবস্থায় আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন। শূন্য শুল্ক থাকা প্রায় 350 পণ্যে বসছে 100% শুল্ক। এই তালিকায় আছে খাদ্যপণ্য, সার, ওষুধ শিল্পের কাঁচামাল, কৃষি উপকরণ। অর্থাৎ দাম বাড়তে পারে গম, ভুট্টা, সরিষা বীজ, তুলা ও শাকসবজির বীজ, কয়লা, পেনিসিলিন, ইনসুলিন, পেপার বোর্ড ইত্যাদি। প্রায় 300 মূলধনী যন্ত্রাংশ আমদানিতে বাড়তে পারে শুল্ক। এক্ষেত্রে এয়ার কুলার, ফ্রিজ, লিফট, সিসিটিভি, ওয়াটার পিউরিফায়ার সহ একাধিক পণ্যের দাম বাড়তে পারে। আমাদের কিন্তু মূল সমস্যা রেট দিয়া না, আমাদের হচ্ছে কর প্রশাসন এবং এনফোর্সমেন্ট। এইটা যে জোরদার করে অনেক টাকা আসবে, অনেক জায়গায় ফাঁকি হচ্ছে। এখন অনেক কিছু করা যায় না, কারণ যে এমপি সাহেব ব্যবসা করে, মন্ত্রী সাহেব ব্যবসা করে, তাকে ধরতে হবে। এইটা শক্তভাবে ধরতে হবে, এখানে কাউকে ছাড় দেওয়া যাবে না। এলইডি বাল্ব, টিউবলাইট, এলপিজি সিলিন্ডার উৎপাদনে 5% থেকে বেড়ে হচ্ছে 10% ভ্যাট। নিরাপত্তা সেবাতেও বাড়তি ভ্যাট পরিশোধ করতে হতে পারে গ্রাহকদের। বাড়তি ভ্যাটের আওতায় আসতে পারে মোবাইল ফোনের সিম ও ইন্টারনেট সেবা, থিম পার্কে প্রবেশ এবং রাইডে চড়তে বাড়তি ভ্যাট গুনতে হবে। ব্যবসায়ীদের কি অবস্থা, তাদের যদি অনেক উৎপাদন খরচ বেশি বেড়ে যায় তাহলে এক সমস্যা, ওটা দেখতে হবে। আবার অ্যাট দি সেম টাইম আমার রেভিনিউ দরকার। হ্যাঁ, সেই ওইভাবে একটা ব্যালেন্সটা প্রতিষ্ঠা। ট্যাক্স এক্সপেন্ডিচার বা এক্সামিশন
আপনি কিছু কমাতে পারেন। কোমল পানীয়, কার্বোনেটেড বেভারেজ, এনার্জি ড্রিঙ্ক এবং সিগারেট কিনতে গুনতে হতে পারে বাড়তি অর্থ। অর্থনৈতিক অঞ্চলে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে রিয়াতি সুবিধা প্রত্যাহার হচ্ছে, বাতিল হচ্ছে হাইটেক পার্কে শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ। কয়েকটি খাতকে হারাতে হবে কর অব্যাহতি এবং শুল্ক ছাড়ের সুবিধা। 15% কর দিয়ে থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। প্রশ্ন হচ্ছে, বিশাল রাজস্ব আদায়ের লক্ষ্য কিভাবে পূরণ করবে সরকার? যতটা কর আদায় হয় তার প্রায় সমপরিমাণ ছাড় আছে, কিন্তু সব রকম ছাড় দিতে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের তো ট্যাক্স হিসেবে বাড়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। প্রধান খাদ্যপণ্য এবং শিল্পের কাঁচামাল আমদানিতে নতুন করে শুল্কায়নের প্রস্তাব আনবেন অর্থমন্ত্রী। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কর জিডিপির অনুপাতে সবচেয়ে তলানিতে বাংলাদেশ। নানামুখী উদ্যোগ আছে, কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ানো যাচ্ছে না রাজস্ব আয়। এমন অবস্থায় বাজেট বাস্তবায়ন করতে হলে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির বিকল্প নেই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। উন্নয়ন প্রকল্পের জন্য গাছ কাটলে 3 গুণ গাছের চারা রোপণ করতে হবে, এই নীতি নিয়েই সরকার কাজ করছে, এমনটা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবশেষ ঘূর্ণিঝড় রিমালের বড় ক্ষতি থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে বলেও তিনি জানিয়েছেন। সকালে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভায় কথা বলেছেন প্রধানমন্ত্রী এবং জানিয়েছেন যে পরিবেশ রক্ষায় আওয়ামী লীগ চারা রোপণ করলেও আন্দোলনের নামে বিএনপি জামায়াত হাজার হাজার গাছ কেটেছে। পরিবেশ দূষণে বিশ্বের হাজারো মানুষের জীবন বিপন্ন। অকৃত্রিম বন্ধু হলেও মানুষই গাছ কেটে পরিবেশকে ঠেলে দিচ্ছে হুমকিতে। সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই প্রতি বছর 5 জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল আয়োজন ছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবিনয় অনুরোধ করছি, শুরুতেই পরিবেশ রক্ষায় অনন্য অবদান রাখায় ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি এবং স্বেচ্ছাসেবী ক্যাটাগরিতে মোট 51 জনের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সারা দেশে ছড়িয়ে দিতে প্রত্যেককে প্রদান করা হয় নগদ অর্থ। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের কারণেই দুর্যোগপ্রবণ পরিস্থিতিতে থাকে বাংলাদেশ। এর মাঝেই প্রাকৃতিক বিপর্যয় থেকে জনগণকে রক্ষায় কাজ করছে সরকার। আসলে প্রকৃতি আপন খেয়ালে চলে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, এত দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস এটা কিন্তু অতীতে আমরা কখনো দেখি নাই। এবারে 3 বার জলোচ্ছ্বাসের ধাক্কা দিয়েছে এবং দীর্ঘ সময় থেকে জলোচ্ছ্বাস ছিল, কারণ একদিকে পূর্ণিমা, তার উপরে জোয়ার, এই দুটোর সংমিশ্রণে এই জলোচ্ছ্বাসটা একটা ভয়ঙ্কর রূপে ছিল। কিন্তু আল্লাহ রহমতে আমরা আমাদের মানুষকে যেমন বাঁচাতে পেরেছি, 8 লক্ষ মানুষকে আমরা শেল্টারে আনতে সক্ষম হয়েছি। উন্নয়ন কাজ পরিচালনার ফলে আওয়ামী লীগ সরকারের আমলে দেশে বনায়ন বৃদ্ধি পেয়েছে, এমনটাই উল্লেখ করেন সরকার প্রধান। কোনো রকম স্থাপনা করি, সেখানে একটা সুনির্দিষ্ট নির্দেশ থাকে যে কত পরিমাণ বৃক্ষ রোপণ করতে হবে, সেই নির্দেশনা দিয়ে থাকি। যে কোনো পরিকল্পনা আমরা যখন নেই, উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনায় অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার বিষয়টা, এবং যদি কোথাও আমাদের মানে জায়গার জন্য গাছ কাটতে হয়, যত গাছ কাটবে তার থেকে 3 গুণ বেশি গাছ তার লাগাবে, এই শর্তটা কিন্তু আমরা জুড়ি। সেইভাবেই আমরা আমাদের পরিবেশ রক্ষার বিভিন্ন কাজ করে যাচ্ছি। পরিবেশ রক্ষায় প্লাস্টিকের বদলে পাট ব্যবহারের গুরুত্বও উঠে আসে সরকার প্রধানের বক্তব্যে। আপনারা দেখেছেন 2013 সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা। হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত, বিএনপি এরা সেই সময়। অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। প্রাকৃতিক বিপর্যয়ের সময় ফসলের ক্ষতি এড়াতে দুর্যোগ সহিষ্ণু কৃষিজাত পণ্য নিয়ে গবেষণা চলছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সুস্থ পরিবেশ, স্মার্ট বাংলাদেশ। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। চতুর্থ ধাপে দেশের 60 উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে 7825টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, যা বিকেল 4টা পর্যন্ত চলবে। এর মধ্যে সিরাজগঞ্জের 2টি উপজেলায় ইভিএমে ভোটের আয়োজন করা হয়েছে, বাকিগুলোতে ব্যালটে ভোট দিচ্ছেন ভোটাররা। আগের 3 ধাপের মতো এবারও কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা, মাঠে আছে র্যাব, পুলিশ, বিজিবি। এই নির্বাচনে চেয়ারম্যান পদে 251 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সুনামগঞ্জে ভোটার উপস্থিতি খুবই কম। জেলার মধ্যনগর, শান্তিগঞ্জ, সদর উপজেলায় ভোট হচ্ছে। চেয়ারম্যান পদে 14 এবং ভাইস চেয়ারম্যান পদে 42 প্রার্থী লড়ছেন। সিলেটের কানাইঘাট, জকিগঞ্জে প্রায় 2.5 লাখ মানুষ পানিবন্দী, এর মধ্যেই সেখানে নির্বাচন হচ্ছে। কানাইঘাটে 4টি, জকিগঞ্জে 5টি ভোট কেন্দ্র স্থানান্তর করা হয়েছে এবং 2 উপজেলায় চেয়ারম্যান পদে 11 আর ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 8 প্রার্থী। এদিকে উপজেলা নির্বাচন ঘিরে কয়েকটি স্থানীয় সহিংসতার খবর মিলেছে। কুমিল্লার হোমনা উপজেলার জগন্নাথকান্দি ভোট কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে 3 জন আহত হয়েছেন। ভোট শুরুর পরে আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ ওঠে। এতে বাধা দেয় মোটরসাইকেল প্রতীকের লোকজন। এ নিয়ে সংঘাতে জড়ায় দুপক্ষ। বিশৃঙ্খলা ঘটেছে রাজশাহী চেয়ারঘাটে। আনারস প্রতীকের প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখলের অভিযোগ আনেন ঘোড়ামার্কার প্রার্থী। এ নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি, উত্তেজনা দেখা দেয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জেও ভোটে বিশৃঙ্খলা হয়েছে। গতরাতে রংপুরের বদরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপরে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় 2 জন আহত হয়েছে। এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে 12টা পর্যন্ত ভোট পড়েছে 17.31%। এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম। দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানিয়ে বললেন, দুপুরের পরে ভোটার উপস্থিতি বাড়তে পারে। নির্বাচন ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের অভিযোগ পাওয়া যায়নি। তবে ভোট কেন্দ্রে মোটরসাইকেল নিয়ে আসা একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী, আর অনিয়মের জন্য 3 জনকে জরিমানা করা হয়েছে। ইসি সচিব জানিয়েছেন 60 উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। বিশৃঙ্খলা রোধে সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আমাদের 5144টা কেন্দ্রের মধ্যে 3423টার তথ্য আমরা পেয়েছি। 12টা পর্যন্ত ভোট কাস্টিংয়ের হার হলো 17.31। আটক করা হয়েছে 4 জনকে এবং জরিমানা করা হয়েছে 3 জনকে। ছোটোখাটো জরিমানা এগুলো। এমপি আনার হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন আমানুল্লাহ সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া। বেলা 12টার দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের খাস কামরায় তাকে নেওয়া হয়। এর আগে মঙ্গলবার আদালতে জবানবন্দি দেন শিমুল ভূঁইয়ার ভাতিজা তানফির ভূঁইয়া। এ মামলায় গ্রেফতার আরেক আসামি শিলাস্তি রহমান আদালতে জবানবন্দি দেয় সোমবার। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, আগের 2 জনের দেয়া জবানবন্দিতে খুনের ঘটনার বিস্তারিত বিবরণ উঠে এসেছে এবং এমপি আনার খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় তানফির ভূঁইয়া, শিলাস্তি রহমান সহ 3 আসামিকে গেল 24 মে 8 দিনের, 31 মে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে এমপি আনার হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গে 12 দিনের সিআইডি হেফাজতে থাকার পর আজ আদালতে তোলা হতে পারে জিহাদ হাওলাদারকে। 24 মে বারাসাত আদালতে কসাই জিহাদ ওরফে জিহাদ হাওলাদারকে তোলে সিআইডি, আর সেদিন তাকে 12 দিনের সিআইডি হেফাজতে দেন আদালত। এ সময় কাপড় দিয়ে ঢাকা ছিল অভিযুক্তের চেহারা। সাংবাদিকরা চাঞ্চল্যকর খুনের বিষয়ে প্রশ্ন করলেও তার জবাব মেলেনি। কর্মকর্তারা জানিয়েছেন, জিহাদ কয়েক মাস আগেই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে ছিল কিলিং মিশনেও। তার বিরুদ্ধে অপহরণ, হত্যা চেষ্টার মতো 4 ধারায় অভিযোগ আনা হয় এবং সিআইডি জানায় গ্রেপ্তারকৃত জিহাদের বয়স 24 বছর। তিনি মুম্বাইয়ের অবৈধ অভিবাসী ছিলেন। বাড়ি খুলনার দিঘলিয়ায়। তার দেখানো এলাকাতেই মরদেহের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করে বললেন, গত 15 বছরে বাকশালের প্রেতাত্মারা দেশের উপর চেপে বসেছে। এই সরকার খালেদা জিয়াকে 6 বছর করে কারাবন্দী করে রেখেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বললেন, নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে সরকার গঠন করতে পারছে না। দেশটির জনসাধারণ তার সেই স্বপ্নকে থামিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, তবে এই বাকশাল সরকারের পতন হবে বলেও মন্তব্য তার। বিএনপি মহাসচিব বললেন, বেনজির দুর্নীতি বেরিয়ে আসার সাথে সাথেই আওয়ামী লীগ বলছে বেনজির আওয়ামী লীগের কেউ নন, অথচ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতেই সে তার সর্বশক্তি প্রয়োগ করেছিল বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। আমাদেরকে আজকে আবার নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে এবং মানুষ যারা ভোট দিয়ে তার নিজস্ব
পছন্দ মতো প্রতিনিধি নির্বাচিত করতে হবে, তার ব্যবস্থা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি, মুক্ত করতে পারি, তার চিকিৎসার ব্যবস্থা করতে পারি, তার জন্য আমাদেরকে সংগ্রাম লড়াই করতে হবে। এসএসসিতে কোনো শিক্ষার্থী 2 বিষয়ে ফেল করলেও এইচএসসিতে ভর্তির সুযোগ পাবে, মার্কশিট পেলেও পূর্ণ সনদ পাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, যারা এইচএসসিতে ভর্তির সুযোগ পাচ্ছে তাদের 2 বছরের মধ্যে আবার ফেল করা বিষয়ে পাশ করতে হবে, আর এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করা মার্কশিট জমা দিতে হবে, অন্যথায় এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বলেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন। আরও জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত দেশে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। কাস্টমস আইন 2023-এর 82 ধারা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের সিএনএফ এজেন্টরা। দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউস চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। অংশ নেন সিএনএফ এজেন্ট এবং আন্দোলনকারীরা জানিয়েছেন, এনবিআর-এর আইন অনুযায়ী ঘোষণা বহির্ভূত পণ্য এলে সিএনএফ এজেন্টদের জরিমানা করা হয়, অথচ এতে তারা জড়িতই নন, জড়িত আমদানিকারকরা। এই আইনটি সাংঘর্ষিক এমন দাবি করে হয়রানির শিকার হচ্ছেন বলেও জানান বিক্ষোভকারীরা। অবিলম্বে আইনটি পরিবর্তন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এনবিআর এর কিছু কর্মকর্তা দৈনন্দিন ওরা নতুন নতুন আইন করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছে, বিশেষ করে আমরা সিএনএফ ফরওয়ার্ডিং যারা, তাদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছে। কোনো কারণে কন্টেনারের মধ্যে যে পণ্য ডিক্লারে ছিল ওটা আসে নাই, অন্য পণ্য আসছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দায়ী না, আমরা সিএনএফ দায়ী না, দায়ী হচ্ছে যিনি ইম্পোর্ট করেছেন তিনি। চলতি বিশ্বকাপে এ গ্রুপের ম্যাচে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30টায় ম্যাচটি শুরু হবে। দীর্ঘ 15 বছর পর টি-20 বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও আয়ারল্যান্ড। 2009 সালে সবশেষ দেখা হয়েছিল 2 দলের। এখন পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে সবগুলো টি-20তেই জয়ের স্বাদ পেয়েছে রোহিতের দল, আর তাই এই ম্যাচেও ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে ম্যান ইন ব্লুরা। দলের সহ অধিনায়ক হিসেবে এবার টাইগারদের জন্য দোয়া চাইলেন তাসকিন আহমেদ। বলছেন, একটা জয় বদলে দেবে দলের চেহারা, আর সেই লক্ষ্যে নিজের আত্মবিশ্বাসে শ্রীলঙ্কার বিপক্ষের প্রথম ম্যাচে খেলতেও স্বীকার করেছেন শরীফুলের না থাকা হবে বোলিং আক্রমণে বড় ক্ষতি। ডালাস থেকে সহকর্মী তাহমিদ অমিত জানাচ্ছেন স্পিড স্টারের প্রত্যাশার কথা। ইনজুরি নিয়ে এসেছিলেন বিশ্বকাপে, খেলা নিয়েছিল শঙ্কা, তবে ধীরে ধীরে কালো মেঘ দূরে ঠেলে বল হাতে ফিরেছেন তাসকিন আহমেদ। বল হাতে নেটে করেছেন 3 ওভার বোলিং। বুধবার টাইগারদের সাথে ঝালিয়ে নিয়েছেন ব্যাটিংটাও। অনুশীলন শেষে সে তাসকিন আহমেদ জানালেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামা নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা। প্রত্যেকটা ম্যাচই একটা অপরচুনিটি, স্পেশালি আর ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচ তো আরো বেশি এক্সাইটমেন্ট থাকবে। বোলিং ইউনিট নিয়ে আশা করি তেমন বড় কিছু হবে না। যদি আমিও নাও খেলতে পারি তাও বাকি যারা আছে তারাও প্রিপেয়ার। তাসকিন আর শরীফুল দুজন মিলে হয়ে উঠছিলেন দলের পেস আক্রমণের কাণ্ডারি। দুজনে একসাথে ইনজুরিতে পড়া, তাই তো দলের জন্য বড় ধাক্কা। শরীফুল যে প্রথম ম্যাচে খেলছেন না সেটা নিশ্চিত, তাই তো পরিকল্পনা সাজানো যাচ্ছে না পুরোপুরি। শরীফুল যদি না খেলতে পারে এটা আমাদের বোলিং অ্যাটাকের জন্য একটু বিগ লস, কিন্তু তাও বাকিরাও সবাই ওয়েল প্রিপেয়ার্ড। আমরা বলাররা সবাই কম বেশি সবকিছু নিয়ে কিন্তু ভালো ছন্দেই আছে। শুধু পেইসন না, দলের সহ অধিনায়কের দায়িত্ব তাসকিনের কাঁধে। হারের মধ্যে থাকা দলটাকে নিয়ে প্রশ্ন উঠছে অনেক, বিশেষ করে অনুশীলন না করা, সামাজিক অনুষ্ঠানে যোগদান নিয়ে বিতর্ক যেন থামছেই না। এমন অবস্থায় ঘুরে দাঁড়াতে কতটা আত্মবিশ্বাসী দল? ওয়েদারের কারণে বেশি ট্রেনিং করার সুযোগ পায় নাই, বৃষ্টির কারণে মাঠ ভিজা ছিল বা ফ্যাসিলিটিসটা একটু তুলনামূলক কম। মানসিক অবস্থা ঠিক আছে, হ্যাঁ হারতে হেরে একটু মোরালি ডাউন ছিলাম, কিন্তু আসলে আমি মনে করি সব আমরা যদি জিততে পারি তাহলেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাসকিন বিশ্বাস করেন মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে জয় পাওয়া সম্ভব। শান্ত সাকিবরা বোর্ডে রান দিলে বাকি কাজটা বোলাররা করতে পারে, সে বিশ্বাসটা এখনো অটুট এই স্পিড স্টারের। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।